টেক টাইম টু ক্রিয়েট ইনস্টিটিউট, সেখানে কিন্তু ডেমোক্রেসিকে এক্সিস্ট হতে হবে, যেখানে বিভিন্ন পার্টি আছে তারা দে হ্যাভ টু রিয়েলি মেক ইট ক্লিয়ার অ্যান্ড ক্লিন। 43তম যে বিসিএস এর সেই ফলাফল তাদের নাম এসছে, অর্থাৎ তারা বিশেষ ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয়ে যদি কাউকে বিসিএস ক্যাডারে মনোনয়ন দেওয়া বা সিলেক্ট করা হয়, ফলাফলে বিবেচনা করা হয়, তাহলে তো প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এদের যে এদের দায়িত্ব এটাই তো, যে আগে যা ঘটছে অন্যায়ভাবে মানে আইনের বাহিরে, সেগুলিকে শুদ্ধ করা, সেগুলিকে ঠিক করে আনা। এখন ঠিক করতে গেলে আবার কিছু বৈষম্যের এখানে সৃষ্টি হবে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে আপনি জানেন যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তার উদ্দেশ্য লক্ষ্য ভালো। আমরা আশা করছি ভালোর দিকে যাচ্ছিও ভালোর দিকে। এখানে অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, 6টি সংস্কার কমিশন হয়েছে, সেগুলোর কথা বলতে পারি। তো সেই সংস্কার কমিশনের লক্ষ্য হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ। মোদ্দা কথা হচ্ছে এটা, রাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, মেরামত করা। অর্থাৎ এতদিন 50-52-53 বছরে যে রাষ্ট্র গঠন করার কথা ছিল, রাষ্ট্রের যে বিভিন্ন সংগঠন, সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা ছিল, ক্ষমতায়িত করার কথা ছিল, তাদেরকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল, সেগুলো হয়নি। সবসময় তারা পদানত ছিল বিভিন্ন রাজনৈতিক সরকারের কাছে, সেইখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন এইটা তো আপাত দৃষ্টিতে, অর্থাৎ আমরা বাইরে যারা আছি, যারা দেখছি, দর্শক যারা, সেই দর্শকদের পক্ষ থেকে বলতে পারি যে এটা ভালোর দিকে যাচ্ছে, আবার কেউ কেউ বলছে না এটা খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে অনেকে, যেমন একটি ঘটনা ঘটছে, কেউ কেউ সিঙ্গেল আউট করছেন, বলছেন যে 43তম বিসিএসে যে ফলাফল অনেকে স্থান পেয়েছেন, সেই ফলাফল থেকে আদিবাসী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এক ধরনের ধর্মীয় পরিচয় বা কেউ কেউ বলছেন রাজনৈতিক পরিচয়, এসব পরিচয়ের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। এর আগে অর্থাৎ ফলাফলের নাম এলেও তাদেরকে ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন এসআইকে তাদের দলীয় পরিচয়ের, তাদের বিরুদ্ধে দলীয় পরিচয়ের অভিযোগের, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে পরিচয় এনে তাদেরকেও বাদ দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে বা স্থায়ী ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে। তো এসব মিলে বাংলাদেশ পরিস্থিতি আপনি কি দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে? Well, look, it's very, very complicated situation. আসলে এটা describe করা যাবে না within a few minutes. ধরুন আমরা এখানে আমেরিকাতে বাস করি, আমেরিকার আমরা জানি কতগুলো ইনস্টিটিউট, যেগুলো আপনি যেটা কথা বলতেছেন ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, যেমন আমাদের ব্যাংকিং ইনস্টিটিউটটা, তাই না, তারা যে রেটটা ফিক্স করে, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এটা ইজ বিন সিলেক্টেড অ্যান্ড অর্গানাইজড বাই দ্য বোথ পার্টি, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেস থেকে এত বেশি পাওয়ার অ্যাপ্রুভ করা হয়, দেওয়া হয়, যে নট আ সিঙ্গেল প্রেসিডেন্ট কুড ফায়ার দেম। সো এইখানকার মতো প্রেসিডেন্ট হওয়ার পরেও আমরা জানি যে জেরেমি পাওয়েল, ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান, সে ট্রাম্প আসে বলছে, ইউ নো হোয়াট, we're not gonna keep him, we're gonna think. সো এখানে আমেরিকার মতন একটা রাষ্ট্র হয়ে যখন বিভিন্ন ইনস্টিটিউট, আমরা জানি রিপাবলিকান পার্টি অলওয়েজ কমপ্লেইন যে এফবিআই কে তারা মানে পার্টির দিকে ফেলানো হয়েছে, তাই না, উইপেনাইজেশন করা হচ্ছে এফবিআই কে, জাস্টিস ডিপার্টমেন্ট, জাস্টিস সিস্টেম, পলিটিক্যাল টুল হিসেবে। দেশে যদি কমপ্লেইন করা হয় এবং বলা হয় উই আর ইন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশন বলেন বা বিভিন্ন ইনস্টিটিউট বলেন, দে আর পাপেট ক্লিয়ারলি। সো হুএভার কেম টু দ্য পাওয়ার, তাদের কিন্তু পাপেট, তাদের কিন্তু পোষা লোকগুলোকে সেখানে সিলেক্ট করা হয়েছে। সেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আই ডোন্ট নো হাউ মাচ পাওয়ার দে হ্যাভ, এন্ড ইট ইজ টেক টাইম টু ক্রিয়েট ইনস্টিটিউট, সেখানে কিন্তু ডেমোক্রেসিকে এক্সিস্ট হতে হবে, যেখানে বিভিন্ন পার্টি আছে তারা দে হ্যাভ টু রিয়েলি মেক ইট ক্লিয়ার অ্যান্ড ক্লিন যে ইউ ক্যানট politicize this institute. তো এখানে একটা interim government, I don't know how far or how much they could do it. I'm really doubtful. But এটা করবে হচ্ছে যখন কোনো একটা পার্টি পাওয়ারে আসবে বা তার অপোজিশন পার্টি থাকবে, they have to be honest to the people, to the country,
and they have to make those rules very clearly. So no matter who you are, you cannot go. এখানে যেমন আমেরিকাতে যখন আমরা ওথ নেওয়া হয়, they take that oath for the country. তাদেরকে এক্সক্লুড করা হচ্ছে from the BCS cadre. এটা তো কনস্টিটিউশন এগেইনস্ট। আমেরিকার কনস্টিটিউশন আছে, নিউজিল্যান্ডের কনস্টিটিউশন, সাউথ আফ্রিকা, সারা বাংলাদেশের কনস্টিটিউশন আছে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি রেস, রিলিজিয়ন অর ক্রিড। সো আপনি যদি কাউকে বাদ দেন এবং এই কেসটা যদি সুপ্রিম কোর্টে যায়, তখন দ্য গভর্নমেন্ট উইল বি লায়াবল ফর দোজ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস এবং দে হ্যাভ টু পে দ্য পিউনিটিভ ড্যামেজ, আমেরিকাতে যেটা বলা হয়। বাট আমার তো বিশ্বাস হয় না যে আমেরিকা বাংলাদেশের মতো জায়গায় এখানে এরকম কিছু হতে পারবে বলে। I don't know, whoever, doesn't matter, whoever goes to the power. So it's completely depend on the political party, their intention, their wish, যে কারা কোনটা করবে, কি করবে, দেশের জন্য কোনটা ভালো হবে। It really is not that independent Okay, the way we expect. দেখেন এই যে মোর্চাটা এখানে আছে, কাজ করছে বাংলাদেশে, তারা কিন্তু তাদের নাম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী, রাইট? So they're saying এখানে বৈষম্যের যদি সত্য হয়ে থাকে, সেটা কিন্তু বৈষম্যের ব্যাপার। এখানে প্রশ্ন চলে আসছে যে বৈষম্য বিরোধীরা কিভাবে বৈষম্যের জায়গা দিচ্ছে, বৈষম্যের স্থান দিচ্ছে। এখানে তো বৈষম্য করা উচিত না, কিন্তু আমি জানি না ধর্মীয় পরিচয় এবং রাজনৈতিক পরিচয়ে যে বৈষম্য করা হচ্ছে। জ্যোতির্ময় বড়ুয়া বাংলাদেশের একজন আইনজীবী, তারপরে বাংলাদেশ ছাত্র ফ্রন্ট একটি ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, এবং কল্লোল মোস্তফার লেখক, এবং যারা ভুক্তভোগী এরকম বেশ কয়েকজনের, প্রায় 30 জনের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা যেটা জানতে পারছি যে যারা স্ট্যাটাস দিচ্ছে তাদের দাবি যে এই বিসিএসের 43তম যে বিসিএসের সেই ফলাফল তাদের নাম এসছে, অর্থাৎ তারা বিশেষ ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই একই প্রশ্ন আমি করছি মারুফ মেজবাউদ্দিনের কাছে, আপনার কাছে জানতে চাইব। দুঃখিত, আপনার সাথে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে পেয়েছি। মারুফ মেজবাউদ্দিন। জি, না, বিষয়টা তো আমার মনে হয় আমি আলোচনাটা ভালোভাবে শুনতে পারি নাই, তবে প্রশ্নটা অত্যন্ত জটিল এবং আনসারও সেরকম ভাবেই কমপ্লেক্সিটির ভিতরে আছে। দেশটার যে অবস্থায় দেশ অগাস্টের বিপ্লব হয়েছে, এখন অগাস্টে যারা কিল্ড হয়েছে, এর আগে বিভিন্ন সময়ে যারা বিনা বিচারে পিলখানা সহ অন্যান্য স্থানে সারা দেশব্যাপী যে ঘটনাগুলি ঘটছে, সেগুলির বিচার এবং সংস্কার, এরপরে আসে নির্বাচনের প্রশ্ন। এই কাজটাই আর কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের করা দরকার। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গ্রুপেরা বৈষম্যতার সৃষ্টি করতেছেন, এই কথাটা ওইভাবে প্রযোজ্য হবে না, কারণ যেখানে 2019 থেকে কোটা সিস্টেম ইন এ সেন্স অফিসিয়ালি বন্ধ ছিল, তারপর আমরা দেখতে পাচ্ছি এই নতুন যে বিজিএস ক্যাডার, মানে আমরা যেভাবে নামগুলি পর্যন্ত দেখেছি ফেসবুকে বিভিন্ন জায়গাতে, 1 হইতে প্রায় 100 পর্যন্ত, সবগুলি একই ধরনের লোক। এটা এই যে 24-এর প্রকাশিত লিস্ট থেকে মনে হয় যে যদিও কোটা সিস্টেমটাকে 19 থেকে স্থগিত করা হয়েছিল, কিন্তু কার্যকরী কিছুই করা হয়নি। তো সেজন্য যদিও এটাকে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনেরাই এখন বৈষম্য সৃষ্টি করছে, এটা আসলে ততটুকু প্যারালাল না। আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এদের রাজনৈতিক পরিচয় আছে বলে বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং যাকে বলে যে স্থানের পরিচয় আছে। কেউ কেউ বলছে যে অনেকেই হচ্ছে একটি বিশেষ জেলার, রাইট? আমি জেলার নাম বলছি না। আচ্ছা, এটি একটি ঘটনা। আরেকটা যে রাজনৈতিক পরিচয়ে যদি কাউকে বিসিএস ক্যাডারে মনোনয়ন দেওয়া বা সিলেক্ট করা হয়, ফলাফলে বিবেচনা করা হয়, তাহলে তো প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আপনি কি বলছেন? Exactly, that is what you are saying, that the movement of the quota system did not start in 24. It started long time ago, 18 থেকে শুরু হয়েছে। তারা মোটামুটি
এক পর্যায়ে শেষ 18 শেষের দিকে আমার মনে হয় যতটুকু আমরা পড়ছি দেখছি সেখান থেকে বলছি যে এটাকে বন্ধ করা হয়েছে। তো স্থগিত করার পরে উনি বলতেছিলেন, প্রাইম মিনিস্টার ওইভাবে বলছিলেন যে এটা তো এখন নাই, হাইকোর্ট থেকে তো বলে দিছে, আমিও হাইকোর্টকে বলেছি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তাগুলি আমরা শুনছি। Right. এখন প্রশ্নটা হচ্ছে এর পরেও রাইট 24-এর রেজাল্টে আইসে যখন এটা দেখা যাচ্ছে, তাইলে বোঝা যাচ্ছে যে এটা সুপরিকল্পিতভাবে চলে আসতেছিল। যদি এই ধরনের একটা পদ পরিবর্তন না হইতো, দেশের পরিস্থিতিতে নতুন গভর্নমেন্ট না আসতো এই ধরনের আর কি, যেটা আমরা এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, তো এদের এদের যে দায়িত্ব, এদের দায়িত্ব এটাই তো যে আগে যা ঘটছে অন্যায়ভাবে মানে আইনের বাহিরে, সেগুলিকে শুদ্ধ করা, সেগুলিকে ঠিক করে আনা। এখন ঠিক করতে গেলে আবার কিছু বৈষম্যের এখানে সৃষ্টি হবে, কারণ আপনি যদি পুরো একটা ব্যাচই বাদ দিতে হয়, এই যে পুলিশের 70,000 না 80,000 লোক যে জয়েন করে নাই, এরা কি বাংলাদেশের সিটিজেন সেই জন্য তারা জয়েন করে নাই, একেবারে যে পালাইলোই, তাই না? এই যে বিষয়গুলি কি ওইভাবে চিন্তা করতে হবে, এরা কেন ফিরে আসলো না? বারবার সময় দেওয়ার পরেও, সুযোগ দেওয়ার পরেও ওই একই কারণ, যেটা আমরা মনে করি আর কি। এখন বাংলাদেশের মানুষ যদি মানে বাইরের লোকেরা যদি সবাই মনে করে যে আমরা বাংলাদেশের সব লোকই বোকা আর কি, এটা তো সুন্দর হয় না, তাই না? এটা তো একটা ফেয়ার না যে আমরা সবাই বোকা। আমরা তো বুঝি যে জিনিসটা কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন যারা বিদেশে থেকে চিৎকার করতেছেন, বা ধরেন যারা এখনো ওই হাসিনা আসবে, ক্ষমতায় উঠবে, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, গরু জবাই হচ্ছে, সবই ঠিক আছে, এটা ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু থিংস আর নট দ্যাট ইজি। ওই যে ট্রাম্পের কথাটা আপনারা বলছিলেন, আমার বড় মামুনি বলতেছিলেন যে ট্রাম্প ইজ দি প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। সে প্যালেস্টাইনে ফ্রি করবে বলে মুসলমানেরা সব কেবল চাইফা ভোট দিচ্ছে কিংবা ভোট দিতে বিরত থাকছে। এখন সবচেয়ে বেশি সাফার করবে মুসলমানেরা জানুয়ারির 20 তারিখ থেকে শুরু করে, এবং প্যালেস্টাইনি আর কিছু বাকি থাকবে। এটা আপনি মনে করছেন, তাই তো? না না, এটা আমার মতামত। ইয়েস, আমার মতামত আমি দিচ্ছি, মামুন ভাই দিবেন, আগামীতে যারা আসবে তারা দিবেন, কিন্তু বিষয়টা এরকমই। মানে আপনি দেখেন হোয়াট হি ডিড ফর ইন হিজ ফার্স্ট 4 years, মুভ দি এম্বাসি টু জেরুজালেম, হি গেভ জর্ডানিয়ান এন্টার ল্যান্ড, যেটা আমরা শুনতেছি, তাই না? সেটা, এবং ওখানে একটা পল্লী করা হয়েছে তার নামে, ট্রাম্প এরিয়া, কথা বুঝছেন? এই যে জিনিসগুলো, সে ওই কিছুদিন আগে তার স্টেটমেন্ট ছিল, হোয়াই ইসরায়েল ইজ টেকিং দ্যাট মাচ টাইম, হোয়াই দে আর নট ফিনিশিং ইট আপ, বিকজ দি রেস্ট ডাজ নট ম্যাটার। এবং যে গাইডের চেয়ে এখন ইসরায়েলের অ্যাম্বাসেডর বানাচ্ছে, ও তো মুসলমান নাম শুনলে বমি করে, আমার জানা মতে আর কি। দেশে তো গভর্নর ছিল, আমি তাকে চিনি, দেখছি তার ইতিহাস, তার মেয়েও গভর্নর এখন। বিষয়টা জটিল। তা আমাদের ভবিষ্যৎ যেটা আমরা মনে করি, মাহফুজ ভাই, আমার অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি, আমি 1 মিনিট সময় আছে আমার হাতে, আমি শেখ আল মামুনের কাছে আপনার সবশেষ রিয়াকশন। আমাকে 30 সেকেন্ড দিলে হবে, যেহেতু মামুন 30 সেকেন্ড। মামুন তো না, বিষয়টা হচ্ছে একেবারে সংক্ষিপ্তভাবে এটুকু বলা যাইতে পারে, আগামী 4 বছর এবং আগামী 8 বছর অত্যন্ত জটিল সময় পার করতে হবে। এই নয় শুধু, সে 2 জন সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে তার আগামী 4 বছর। যদি তাই হয়, তাইলে সে 8:1 রেশিওতে রেখে যাবে সুপ্রিম কোর্টকে। আগামী 30 বছরও এটা চেঞ্জ হবে না। তো সেই গেল এক ডিফিট ফর দি 30 years। এই 30 years এর ইম্প্যাক্ট হবে আগামী 60 years। সুতরাং দি আমেরিকা উই হ্যাভ সিন and known and came in this country will not last that long for next 60 years। তো এই জন্যই আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমরা প্রতিবাদ করা শিখছি, আপনাকে ধন্যবাদ মেজবাউদ্দিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।